আজকের এই দারুণ আয়োজনে আপনাদের স্বাগত। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন কি? মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার শেখার ধরনটাও কিন্তু পুরোপুরি বদলে যায়। কিন্তু আমাদের শিক্ষকরা কি সব বয়সী শিক্ষার্থীদের জন্য একই পদ্ধতি ব্যবহার করেন, নাকি বয়সভেদে এই শিক্ষাদানের কলাকৌশলে বড় ধরনের কোনো পরিবর্তন আসে? আজকের এই এক্সপ্লেনারে আমরা শিক্ষার দুটি মূল ভিত্তি, পেডাগজি এবং অ্যান্ড্রাগজি নিয়ে কথা বলব। আমরা দেখব শিক্ষাবিদরা ঠিক কিভাবে বয়স অনুযায়ী তাদের পড়ানোর কৌশলগুলো সাজিয়ে থাকেন। চলুন একদম ঘোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রাপ্তবয়স্করা কি ঠিক একইভাবে শেখে যেভাবে শিশুরা শেখে? আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় অনেক সময় ধরে নেওয়া হয় যে ক্লাসরুমের একটাই পদ্ধতি আর সেটাই সবার জন্য কাজ করবে। কিন্তু এই প্রশ্নটা শিক্ষা আর প্রশিক্ষণের সেই পুরনো ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। তো বয়সের সাথে সাথে আমাদের জ্ঞান আহরণের এই প্রক্রিয়াটা কিভাবে পাল্টে যায়, আসুন সেটাই আজ খতিয়ে দেখি। আজকের এই আলোচনায় আমরা মূলত ৬টি বিষয় নিয়ে ধাপে ধাপে এগোব। ১. দুই ধরনের শিখন জগৎ। ২. পেডাগোগি শিশুর পথ। ৩. 5E পেডাগোজিক্যাল মডেল। ৪. অ্যান্ড্রাগোগি প্রাপ্তবয়স্কের যাত্রা। ৫. সক্রিয় শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতি। এবং সবশেষে ৬. সঠিক পদ্ধতি নির্বাচন। প্রথমেই চলুন এই দুই ধরনের শিখন জগতের মূল ধারণাগুলো একটু পরিষ্কার করে নিই। শুরুতেই পেডাগজি আর অ্যান্ড্রাগজি শব্দ দুটোর পেছনের ইতিহাসটা জানলে এদের পার্থক্য বোঝা অনেক সহজ হয়ে যাবে। পেডাগজি শব্দটা হয়তো অনেকেই শুনেছেন। এর শেকড় লুকিয়ে আছে প্রাচীন গ্রিক শব্দে। পেইড মানে হলো শিশু এবং অ্যাগোগাস মানে পরিচালক। সোজা কথায় বলতে গেলে পেডাগজি হল শিশুদের শিক্ষাদানের কলা ও বিজ্ঞান। এটা মূলত একটা পুরোপুরি শিক্ষককেন্দ্রিক ব্যবস্থা, মানে শিক্ষকই ঠিক করবেন ক্লাসে কি শেখানো হবে, কিভাবে শেখানো হবে আর কখন শেখানো হবে। এখানে জ্ঞান দেওয়ার পুরো দায়িত্বটাই কিন্তু শিক্ষকের কাঁধে থাকে। অন্যদিকে অ্যান্ড্রাগজি শব্দটা এসেছে গ্রিক অ্যানার বা অ্যান্ড্রা থেকে, যার মানে হল প্রাপ্তবয়স্ক মানুষ। সহজ কথায় এটি হলো প্রাপ্তবয়স্কদের শিখনে সাহায্য করার কলা ও বিজ্ঞান। পেডাগজির ঠিক উল্টো দিকে অবস্থান করে এটি, কারণ এটা সম্পূর্ণভাবে একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এখানে শিক্ষার্থীকে একজন স্বাধীন আর স্বনির্ভর মানুষ হিসেবে দেখা হয়, যিনি তার নিজের শেখার প্রক্রিয়াটা নিজেই পরিচালনা করতে চান। এবার আসি আমাদের দ্বিতীয় অংশে, পেডাগজি বা শিশুর শেখার পথ, যেখানে পুরোটাই শিক্ষক কেন্দ্রিক নির্দেশনা। এখানে মজার ব্যাপারটা হলো পেডাগজির মডেলে বাচ্চাদের অনেকটা খালি পাত্রের মতো ধরা হয়। ধরে নেওয়া হয় যে তাদের আগের কোনো অভিজ্ঞতার খুব একটা প্রভাব এখানে নেই। তারা একটা নির্দিষ্ট পাঠ্যক্রম শিখতে আসে আর তাদের শেখার লক্ষ্য থাকে সম্পূর্ণ বিষয়কেন্দ্রিক। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো এই মডেলে শিক্ষার্থীরা মূলত বাইরের কোনো কারণে অনুপ্রাণিত হয়, যেমন ধরুন বাবা মায়ের প্রশংসা, ভালো গ্রেড পাওয়া বা কোনো পুরস্কারের আশা। আর পুরো শেখার প্রক্রিয়া এবং মূল্যায়নের লাগাম থাকে পুরোপুরি শিক্ষকের হাতেই। চলুন এবার তৃতীয় অংশে যাই, শ্রেণীকক্ষে সাফল্যের এক দারুণ রূপরেখা, যাকে বলা হয় 5E পেডাগজিক্যাল মডেল। পেডাগজির এই ধারণাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ১৯৯০ সালে শিক্ষাবিদ বাইবি এবং ল্যান্ডেস এই 5E মডেলটি উদ্ভাবন করেন। এই মডেলটা কিন্তু চমৎকার। এর ৫টা ধাপ আছে। শিক্ষকরা প্রথমে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ বা এঙ্গেজ করেন। এরপর শিক্ষার্থীরা বিষয়গুলো নিজেরা এক্সপ্লোর বা অনুসন্ধান করে। তখন শিক্ষকরা বিষয়গুলো স্পষ্টভাবে এক্সপ্লেইন করেন বা ব্যাখ্যা দেন। তারপর সেই জ্ঞানকে বাস্তব জীবনে ইল্যাবোরেট বা বিস্তারিতভাবে প্রয়োগ করতে শেখানো হয়। আর সবশেষে ইভ্যালুয়েশন বা মূল্যায়নের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। বাচ্চাদের জন্য এটা একটা নিখুঁত আর সুশৃঙ্খল শেখার পথ। এবার একটু খেয়াল করুন একটা শিশু কিভাবে ধীরে ধীরে বড় হচ্ছে, আর তার সাথে সাথে তার শেখার ধরনটাও পেডাগজি থেকে অ্যান্ড্রাগজিতে বদলে যাচ্ছে। এই রূপান্তরটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের স্বাধীনভাবে শেখার ক্ষমতা আসলে বয়সের সাথেই বিকশিত হতে থাকে। আচ্ছা, অ্যান্ড্রাগজির এই ধারণাটা কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। এর পেছনের ইতিহাসটা বেশ সমৃদ্ধ। ১৮৩৩ সালে আলেকজান্ডার ক্যাপ প্রথম এই শব্দটা ব্যবহার করেন। এরপর বিভিন্ন সমাজবিজ্ঞানীর হাত ধরে এটা ধীরে ধীরে বিকশিত হয়। তবে ১৯৬০-এর দশকে আমেরিকান শিক্ষাবিদ ম্যালকম নোলস এসে একে একটা শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি দেন, আর প্রাপ্তবয়স্কদের শিখনতত্ত্ব হিসেবে গোটা বিশ্বে একে তুমুল জনপ্রিয় করে তোলেন। আমাদের চতুর্থ অংশটি হল অ্যান্ড্রাগজি, প্রাপ্তবয়স্কের যাত্রা। এটা মূলত শিক্ষার্থী কেন্দ্রিক নির্দেশনা। প্রাপ্তবয়স্কদের শেখার ক্ষেত্রে সবচেয়ে দারুণ বিষয়টা কি জানেন? তাদের ভেতরের তাগিদ। নোলস বলেছেন প্রাপ্তবয়স্করা মানসিকভাবে স্বনির্ভর এবং তারা নিজেদের শেখার প্রক্রিয়া নিজেরাই নিয়ন্ত্রণ করতে চায়। শিশুদের মতো খালি পাত্র ভাবার কোনো সুযোগই এখানে নেই। বরং প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের দেখা হয় জীবনের অভিজ্ঞতায় ভরপুর এক সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে।
তারা নতুন কিছু শিখতে তখনই আগ্রহী হয় যখন কোনো বাস্তব সমস্যা সমাধানে সে শিক্ষার দরকার পড়ে। মানে তাদের শেখার ধরনটা কোনো বইয়ের বিষয়ের ওপর নির্ভর করে না, বরং সেটা সম্পূর্ণ সমস্যা কেন্দ্রিক। এবার এই দুটো পদ্ধতিকে পাশাপাশি রাখলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে পেডাগোজিতে শিক্ষার্থীরা পুরোপুরি নির্ভরশীল আর নির্দিষ্ট পাঠ্যক্রমের ওপর ভরসা করে শ্রেণীকক্ষে শেখে, অন্যদিকে অ্যান্ড্রাগোজিতে প্রাপ্তবয়স্করা স্বনির্ভর। তারা বাস্তব জীবনের কাজের ওপর ভিত্তি করে শেখে, আর তাদের মূল প্রয়োগক্ষেত্র হল কোনো ট্রেনিং রুম বা প্রশিক্ষণ কক্ষ। বাহ্যিক কোনো পুরস্কার নয়, বরং নিজেকে উন্নত করার ইচ্ছা আর কৌতূহলই তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তত্ত্ব তো অনেক হলো, এবার আমাদের পঞ্চম অংশে দেখব কিছু সক্রিয় শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি নিয়ে কাজ করার উপায়। প্রাপ্তবয়স্কদের এই আলাদা চাহিদাগুলো মেটানোর জন্য আমাদের হাতে দারুণ কিছু পদ্ধতি আছে। যেমন ধরুন, সমালোচনামূলক চিন্তার জন্য সক্রেটিক পদ্ধতি দুর্দান্ত কাজ করে। এখানে সরাসরি উত্তরের বদলে ক্রমাগত প্রশ্ন করা হয়। আবার কোনো বাস্তব দক্ষতা অর্জনের জন্য এক্সপিরিয়েন্সিয়াল বা অভিজ্ঞতামূলক শিখন একদম অপরিহার্য। জটিল সমস্যার সমাধানে দরকার প্রজেক্ট বা প্রকল্প ভিত্তিক শিখন, আর স্বাধীনভাবে তথ্য খোঁজার জন্য অনুসন্ধানমূলক শিখন দারুণ কার্যকর। মূলত এই পদ্ধতিগুলোই অ্যান্ড্রাগোজির মূল চেতনাকে বাস্তবে রূপ দেয়। এই পরিবেশটা একটু খেয়াল করুন তো। এটা কিন্তু কোনো গতানুগতিক ক্লাসরুম নয় যেখানে সবাই চুপচাপ বসে শিক্ষকের কথা শুনছে, বরং এটা একটা দারুণ প্রাণবন্ত পরিবেশ। এখানে দলগত কাজ হচ্ছে, একে অপরের সাথে আলোচনার সুযোগ রয়েছে। প্রাপ্তবয়স্করা এভাবেই একে অপরের অভিজ্ঞতার আদান প্রদানের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে শিখতে পারে। ম্যালকম নোলসের তত্ত্বের সবচেয়ে দারুণ বাস্তব প্রয়োগ দেখা যায় ডেভিড কোলবের এই অভিজ্ঞতামূলক শিখন চক্রে। কোলব দেখিয়েছেন মানুষের শেখাটা আসলে শুরুই হয় অভিজ্ঞতা থেকে। প্রথমে মানুষ একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে, তারপর সেটা নিয়ে ভাবে বা পর্যবেক্ষণ করে, সেখান থেকে নিজের মনে একটা নতুন ধারণা তৈরি করে এবং শেষমেশ সেই ধারণাটা নতুন কোনো পরিস্থিতিতে বাস্তবে প্রয়োগ করে। একেবারে সলিড প্রসেস, তাই না? আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ষষ্ঠ অংশ, সঠিক পদ্ধতি নির্বাচন। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? মূল ব্যাপারটা হলো খালি পাত্র আর সমৃদ্ধ ভাণ্ডার, এই দুটোর মধ্যকার পার্থক্যটা ঠিকমতো বুঝতে পারা। শিশুদের জন্য পেডাগজি আর 5E মডেল দারুণ কাজ করে, কারণ সেখানে সঠিক নির্দেশনা দেওয়াটা খুব জরুরি। কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যান্ড্রাগজি ব্যবহার করে তাদের পুরনো অভিজ্ঞতাকে সম্মান জানাতে হবে, আর প্রশিক্ষণটাকে সাজাতে হবে তাদের জীবনের বাস্তব সমস্যার সাথে মিলিয়ে। এই সামান্য পার্থক্যটুকু বুঝতে পারলেই আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি কার্যকর হয়ে উঠবে। আজকের এই এক্সপ্লেইনার শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, বর্তমানে আমাদের অফিসগুলোতে বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণগুলোতে প্রাপ্তবয়স্কদের কি সত্যি তাদের অভিজ্ঞতা অনুযায়ী মূল্যায়ন করা হচ্ছে, নাকি আজও তাদেরকে সে শিশুদের মতোই খালি পাত্র ভেবে একতরফা বক্তৃতা শুনিয়ে যাওয়া হচ্ছে? শিক্ষাদান পদ্ধতি বা কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবার সময় হয়তো এখনই চলে এসেছে। আশা করছি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে সাহায্য করবে।